আষাঢ়ের দোলনচাপা সূচনা পর্ব। ঝর্ণা ইসলাম। বিয়ের আসর ছেড়ে ইমার্জেন্সি রোগীকে দেখতে গিয়ে থমকে যায় আশার এহমাদ। রোগীর বেডে শুয়ে থাকা ব্যক্তি আর কেউ নয়, 5 বছর আগে তার হারিয়ে যাওয়া ভালোবাসা। আশার দৌড়ে বেডের পাশে বসে হাউমাউ করে কেঁদে উঠে। আষাঢ়ের মাথা থেকে বের হয়ে যায় সে এখন কোথায় আছে। ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে শুধু কেঁদে চলেছে আর মুখ দিয়ে অস্ফুট স্বরে একটাই কথা উচ্চারণ করছে, আমার চাপা ফুল, আমার চাপা ফুল। এমন কান্না আহাজারি দেখে হাসপাতালের নার্স ডাক্তার অন্যান্য কয়েকজন ছুটে আসে দেখতে কি হয়েছে। নার্স ডাক্তাররা বেশ অবাক হয় তাদের ডাক্তারকে এমনভাবে কান্না করতে দেখে। কারো মাথায় ঢুকছে না এমন করে কেন কান্না করছে। সকলেই এটা বুঝতে পারছে বেডের উপর নিস্তেজ হয়ে পড়ে থাকা মেয়েটি তাদের ডাক্তার সাহেবের কাছের কেউ। শুধু কাছের না, খুব কাছের কেউ নয় তো এমন করে একটি ছেলে কখনো কান্না করবে না। আশার মুখে হাত দিয়ে এখনো কাঁদছে, তবে এখন শব্দ হচ্ছে না, কিন্তু দুই হাতের কুনুই বেয়ে আষাঢ়ের শ্রাবণ ধারা বয়ে চলেছে অবিরত। এর মধ্যে পিছন থেকে কেউ একজন আষাঢ়ের কাঁধে হাত রাখে। আশার মুখ থেকে হাত সরিয়ে পিছনের দিকে তাকায়। পিছনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে আশার উঠে দাঁড়ায়। চোখের পানি মুছে অনেক কষ্টে নিজেকে সামলায়। পেশেন্টকে ইঞ্জেকশন দিয়ে আমার সাথে আসুন এহমাদ, কথা আছে আপনার সাথে। তারপর নার্সকে ইশারা করে বলে আষাঢ়ের দিকে ইঞ্জেকশনটা এগিয়ে দিতে। নার্স ইঞ্জেকশন এগিয়ে দিতেই আষাঢ় ইঞ্জেকশন হাতে তুলে নেয়। ইঞ্জেকশন হাতে নিয়ে তার ভালোবাসার চাপা ফুলের দিকে একবার তাকায়। মনে পড়ে যায় অতীতে বলা কথা, শোনো আষাঢ়, তুমি যখন অনেক বড় ডাক্তার হয়ে যাবে ভুলেও আমার সাথে ডাক্তারগিরি করতে আসবে না। আর আমাকে ইঞ্জেকশন দেওয়ার কথা স্বপ্নেও ভাববে না। না, আমার ইঞ্জেকশনে ভয়াবহ ফোবিয়া আছে, মনে থাকবে? আষাঢ় তখন হাসতে হাসতে বলেছিল, আমি তো ঠিক করে রেখেছি সকাল বিকাল রাত্রি তোমাকে ইঞ্জেকশন দিব, ভয়াবহ ইঞ্জেকশন। মোটেও না, তাহলে তোমাকে আমি নয় করে ফেলবো। ডাক্তারগিরি অন্যর সাথে দেখাও আর ইঞ্জেকশন ও অন্য কাউকে দাও গিয়ে। এটা যে সে ইঞ্জেকশন নয়, চাপা ফুল, ভালোবাসার ইঞ্জেকশন। তুমি চাও আমি তা অন্যকে দেই? চাইলে দিব, আই হ্যাভ নো প্রবলেম, আমার চাপা ফুলের চাওয়া বলে কথা। আষাঢ় এহমাদ রুমানের ডাকে আশার ভাবনা থেকে বের হয়ে আসে। তার চাপা ফুলের হাতটা কাপা কাপা হাতে নিজের হাতে নেয়। কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড পর তার চাপা ফুলকে ছুঁয়েছে সে। কিন্তু আগের মতো তার চাপা ফুল লজ্জায় লাল হয়ে যায়নি বা কোনো প্রতিক্রিয়াও করেনি। অনেক কষ্টে কাপা কাপা হাতে ইঞ্জেকশন পুশ করে হাতে। আবারও এক ফোঁটা পানি টুপ করে তার চাপা ফুলের হাতে গিয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা নার্স বেশ অবাক হয়, এই ডাক্তারের ব্যাকগ্রাউন্ড জেনেছে সে ভালো মতো। মাত্র কয়েকদিন আগে নতুন জয়েন করলেও এই কয়দিনে বুঝেছে এই ডাক্তারের পার্সোনালিটি বেশ স্ট্রং। এটা বুঝতে পারছে নিজের কাছের আপন লোকের কাছে বড় বড় স্ট্রং পার্সোনালিটির মানুষও ফুটবল হয়ে যায়। আচ্ছা, মেয়েটা কি স্যারের বউ নাকি প্রেমিকা? কিন্তু কানা ঘুষায় শুনেছে আজকে আশার কয়েক ঘন্টার জন্য ছুটি নিয়েছিল, কারণ আজ নাকি তার বিয়ে। তাহলে মেয়েটা কিছুই বুঝতে পারল না, সব যেন গোলক ধাঁধার মতো। মেয়েটা আসলে কি হয় এটাই ভাবতে থাকে নার্সটা। আশার প্লিজ কাম উইথ মি বলেই রুমান প্রস্থান করেন। নিজেকে সামলে আশার ও পা বাড়ায় রুমানের সাথে যাওয়ার আগে চাপা ফুলের দিকে তাকাতে ভুলে না। আমি জানি না আশার আপনার কি হয়েছে? মেয়েটা আপনার কি হয় আর আপনি কেনই বা এমন করে কাঁদছেন? আমি আপনার পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপও করতে চাই না, তবে এই যে বিছানায় মরার মতো পড়ে আছে মেয়েটাকে, সেই প্রথম থেকে তার চিকিৎসা করছি আমি। মেয়েটাকে নিজের মেয়ে ভেবে নিয়েছি আমি, কিন্তু ভাগ্যের পরিহাসে আমাকে বদলি হয়ে যেতে হচ্ছে। অবশ্য ট্রান্সফারটা আমি নিজেই নিয়েছি পারিবারিক কারণে। আজ আপনার বিয়ে আমি জানি। রিসেপশন থেকে আপনাকে কল করা হয়েছে দোলনের অবস্থার অবনতি দেখে। আসলে ওর দায়িত্ব তো এখন আপনার উপর, তাই। আর আমিও উপস্থিত ছিলাম না, আমার এই হসপিটালের সব ফর্মালিটি শেষ, শুধু একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম আর এসে শুনি এই অবস্থা। রুমানের কোনো কথা আষাঢ়ের কর্ণকুহরে প্রবেশ করেছে কি না কে জানে, তার মাথায় একটা কথাই ঢুকছে, আজ তার বিয়ে।
মনে মনে আশা রাওড়ায় বিয়ে, তাও আবার তার, সেটাও আবার তার চাপা ফুলের সাথে নয়, অন্য কারো সাথে। ভাবতেই কেমন গা গোলাচ্ছে আষাঢ়ের। এটা সে কি করতে যাচ্ছিল? অস্ফুট স্বরে মামুনি উচ্চারণ করে টেবিলে থাকা একটা গ্লাস হাতে তুলে নেয়। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে গ্লাসে চাপ দিতেই গ্লাসটা ভেঙে যায়। হাতের ভিতর ভাঙা কাঁচ ঢুকে গলগল করে রক্ত পড়তে থাকে। আষাঢ় মাস চলছে বর্তমানে, চারদিকে মুষলধারায় বৃষ্টি ঝরছে। অন্ধকার হয়ে আছে চারদিক। বাইরে লোক সমাগম খুবই কম। বৃষ্টির দিনে কেই বা খুব বেশি দরকার ছাড়া বের হয়? বারান্দায় দাঁড়িয়ে আছে এক তরুণী, পরনে তার লাল রঙের বেনারসি শাড়ি। তার সাজসজ্জা দেখে যে কেউই বলতে পারবে বিয়ের কনে। বারান্দায় দাঁড়িয়ে তার হবু বরের জন্য অপেক্ষা করছে। খুব রাগ হচ্ছে, সাইন করার আগেই কেন কলটা আসতে হলো? আর কয়েক মিনিট পর আসলে কি এমন হতো? রাগে বারান্দার লোহার গ্রিল শক্ত করে চেপে ধরে। পরক্ষণেই মাথায় আসে এটাই তো ডাক্তারদের কাজ। কিন্তু আধা ঘন্টার কথা বলে 2 ঘন্টা হয়ে গেছে, এখনো কেন লোকটা আসছে না? অনেক অপেক্ষার পর এই দিনটা তার জীবনে এসেছে, আজও কি তাকে অপেক্ষাই করতে হবে? অপেক্ষা ছাড়া কি কোনো কিছুই পাবে না এই মেঘ? কাঁধে কারো হাতের ছোঁয়া পায় মেঘ। পিছনে ঘোরার প্রয়োজন মনে করল না মেঘ, কারণ জানে সে পিছনে দাঁড়ানো ব্যক্তিটা কে হতে পারে। সময় এখনও যাচ্ছে না কেন মামনি? এত অপেক্ষা আর ভালো লাগছে না আমার। এত ধৈর্য হারালে হবে? ভুলে যাচ্ছ হয়তো ডাক্তারকে বিয়ে করতে যাচ্ছ। এরকম প্রায়ই ঘটবে। অন্য সময় ঘটুক মেনে নিব, তাই বলে যখন অবশেষে আমার হতে যাচ্ছিল তখনই কেন এমন হতে হলো? অপেক্ষা করো, তোমারই হবে সে। অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা। কিছুটা দাঁত চেপে বলে মেঘ। রুমি এহমাদ মেঘকে আর কিছু না বলে চলে যেতে নেয়। পিছন থেকে মেঘ বলে, মামুনি সে আমার হবে তো? এমন প্রশ্নে রুমি এহমাদ থমকায়। রাস্তার অপর পাশে জোরে বা জ পড়ে যার শব্দে মেঘ, রুমি এহমাদ দুজনই কান চেপে ধরে। মেঘের ভিতরটা ধক করে উঠে অজানা ভয়। সবকিছু ঠিক থাকবে তো? দেওয়ালে টাঙানো বড় ঘড়ির কাঁটার ঢং ঢং শব্দে জানান দিচ্ছে রাত এখন 2টা বাজে। বাড়ির প্রতিটি সদস্য নির্ঘুম ড্রয়িং রুমে বসে দাঁড়িয়ে আছে। অপেক্ষা একজন মানুষের যার আসার কোনো নাম গন্ধ নেই। কাজী সাহেব এবং অতিথিরা রাত 10টার দিকেই বিদায় নিয়েছে। শ্রাবণ এহমাদ ড্রয়িং রুমে পায়চারি করছে আর ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন। মিসেস রিমি একের পর এক কল দিয়ে যাচ্ছে আশারকে, কিন্তু কোনো খবর নেই। প্রথমে রিং হলেও এখন বারবার বন্ধ বলছে। হাসপাতালে কল দিয়েছিলেন, ওনারা জানিয়েছে বিকেলেই আশার হাসপাতাল থেকে বের হয়ে গেছে। সকলেই বেশ চিন্তিত আশারের এমন কাণ্ডে। এদের মধ্যে রোবটের মতো বসে আছে মেঘ। একটুও নড়াচড়া করছে না। মেঘের মা মেঘের দিকে একটু পর পর তাকিয়ে করুণ চোখে নিজের বোনের দিকে তাকায়। সবচেয়ে অসহায় বোধ করছে মিসেস রিমি। কল্পনাও করতে পারছেন না ছেলেটা উনার কথা এভাবে অমান্য করবেন। ঘড়ির কাঁটা যখন 4টা ছুঁই ছুঁই তখন গাড়ির হর্নের শব্দ শুনতে পান সকলে। গাড়ির শব্দে সকলেই উঠে দাঁড়ায়, কিন্তু মেঘ একইভাবে বসে থাকে। মিসেস রিমি ও শ্রাবণ এহমাদ দরজার কাছে এগিয়ে গিয়ে অপেক্ষা করতে থাকে আশার কখন প্রবেশ করবে। আজ ওকে কৈফিয়ত দিতেই হবে। এসব তামসা করার মানে কি? সবকিছু নিয়ে ছেলেখেলা চলে না। বিয়ে নামক এমন একটা পবিত্র বন্ধন নিয়ে নাটক কেন করছে সে? এর মধ্যে ঠাস করে একটা শব্দ হয়। শব্দ শুনে বোঝা যায় কাচের কোনো কিছু ভেঙেছে। আশার প্রবেশ করে ভিতরে, নিজের মামুনি আর বাবাকে দেখে ঠোঁট এলিয়ে হাসে। মিসেস রিমি কিছু বলতে যাবে তার আগেই দেখতে পায় আষাঢ়ের কপাল দিয়ে রক্ত পড়ছে, কেটে গেছে অনেকখানি। মিসেস রিমি দেখতে গেলে আশার হাত দিয়ে ছুঁতে ও কিছু না বলতে বলে। তারপর হেলে দুলে ভিতরে কদম বাড়ায়, কিন্তু চলতে পারে না, হেলে দুলে পড়ে যেতে নেয়। এর মধ্যে শান্ত পরিবেশে ভয়ঙ্কর এক গর্জন ভেসে আসে। শ্রাবণ এহমাদ আশাররর বলে হুঙ্কার ছাড়েন। আশার দাঁড়িয়ে যায়, পিছনে ফিরে লাল ফোলা চোখ নিয়ে বাবার দিকে তাকায়। চোখের কোণগুলো এখনো ভিজে আছে। শ্রাবণ এহমাদ বুঝতে পারে ছেলে কান্না করেছে, কিন্তু কি কারণে তিনি জানেন না। ছেলের এমন অবস্থা দেখে ফুটবল হতে গিয়ে নিজেকে সামলে নেয়। গম্ভীর স্বরে বলে, তুমি নেশা করেছ আশার?
আশার উত্তর না দিয়ে বাবার দিকে তাকিয়ে থাকে। আই আস্ক ইউ সামথিং আশার, তুমি নেশা করেছ? হ্যাঁ বাবা, নেশা করেছি, কিন্তু যে সে নেশা না। এই নেশা জীবনে কাটবে না, সারা জীবন থেকে যাবে এই নেশা। তারপর ফিসফিসিয়ে বলে, জানো কি সেই নেশা বাবা? মামুনি তুমি জানো? চাপা ফুলের নেশা, আষাঢ়ের দোলন চাপা নেশা। আষাঢ়ের এহেন কথায় ড্রয়িং রুমে থাকা সকলেই থমকায়। মেঘ এবার বসা থেকে উঠে চোখ বড় বড় করে আষাঢ়ের দিকে তাকায়, কারণ আশার কথাটা আসতে বললেও সকলেই শুনতে পায়। মেঘের মা আষাঢ়ের কাঁধে হাত রেখে বলে, আষাঢ় তুমি এসব কি বলছো বাবা? আজ না তোমার মেঘের সাথে বিয়ে? আজ হয়নি তো কি হয়েছে, কাল হবে। তুমি বড় ফ্রেশ হয়ে বড় একটা ঘুম দাও, যাও বাবা। মেঘের মায়ের কথাকে পাত্তা না দিয়ে হাসতে হাসতে বলে, বিয়ে? বিয়ে মাইফুট বলেই মেঘের মায়ের হাতটা নিজের কাঁধ থেকে ছিটকে ফেলে দেয়। মেঘের মা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছেন তিনি। মেঘ মা বলে এগিয়ে এসে মায়ের হাত ধরে। চাপা ফুল শুনে মিসেস রিমি ওখানেই থমকে আছে এখনো। মি শ্রাবণ এহমাদ বলে, আশার? হুশস বাবা আমার চাপা ফুল। শ্রাবণ এহমাদ বুঝতে পারেন ছেলের মানসিক অবস্থা ভালো না, হয়তো অতীত এসে মাথায় হানা দিয়েছে। ছেলেকে আর তিনি বেশি ঘাটলেন না, চোখের ইশারায় রুমে যেতে বললেন। আশার হেলতে দুলতে দুলতে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মিসেস রিমি আমতা আমতা করে বলে, আশার কি বলল? চাপা ফুল মানে? মি শ্রাবণ মিসেস রিমির কথায় পাত্তা না দিয়ে সবাইকে যে যার রুমে যাওয়ার জন্য বলে। সকাল 8টার দিকে মিসেস রিমি কফি হাতে আষাঢ়ের রুমের দরজায় নক করে। বার কয়েক নক করার পর ও কোনো রেসপন্স পায় না। একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়। মিসেস রিমি ভিতরে প্রবেশ করে। আষাঢ়কে কয়েকবার ডাকে, কিন্তু কোথাও পায় না। বারান্দা, ওয়াশরুম সব খালি। মিসেস রিমি চিন্তিত মন নিয়ে দারোয়ানকে কল করে জানতে চায় আষাঢ় বের হয়েছে কিনা। দারোয়ান জানায় সকাল 6টার দিকেই আষাঢ় গাড়ি নিয়ে বের হয়ে গেছে। মিসেস রিমির কথা আবার মেঘ আষাঢ়ের রুমের দরজার সামনে থেকে শুনতে পায়। মেঘ আসছিল আষাঢ়ের সাথেই কথা বলতে। মেঘের কেন যেন মনে হচ্ছে হাসপাতালেই কিছু একটা রহস্য আছে, কারণ আষাঢ় হাসপাতাল যাওয়ার পর থেকেই পাগলামো করছে। মেঘ দৌড়ে রুমে গিয়ে পার্সটা হাতে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। জানো চাপা ফুল, এখন কিন্তু আষাঢ় মাস চলছে। এই মাসটার কথা মনে আছে তোমার? তুমি বলতে এই বৃষ্টিময় আষাঢ় মাস তোমার, আর এই আষাঢ়ও তোমার মনে আছে সেসব? আষাঢ় মস্ত বড় একতোড়া দোলন চাপা ফুল তার দোলনের বেডের পাশে রাখে। এই দেখো তোমার জন্য কি এনেছি, তোমার আমার সবচেয়ে প্রিয় ফুল। একের পর এক কথা বলে যাচ্ছে আষাঢ়, কিন্তু বেডে নিস্তেজ হয়ে শুয়ে থাকা মেয়েটা কি শুনতে পাচ্ছে? সে তো গভীর ঘুমে ব্যস্ত। আষাঢ় মাস, এই আষাঢ় মাস আমি কিন্তু চলে যাব, আর ওয়েট করতে পারছি না। তুমি জানো না আমার ওয়েট করতে ভালো লাগে না, তবু ইচ্ছে করে তুমি অলওয়েজ এমন করো। আর কয়েক মিনিট চাপা ফুল, আমি এখনই আসছি, কাছাকাছি এসে গেছি। আষাঢ় এসে দেখে তার চাপা ফুল রাগে লাল হয়ে গেছে। আষাঢ় মুচকি হাসে, এই মেয়েটার রাগী ফেস এত কেন ভালো লাগে তার? ইচ্ছে করেই তো এমন করে রাগে লাল হয়ে যাওয়া মুখটা দেখার জন্য। দোলন আষাঢ়কে হাসতে দেখে অন্যদিকে হাঁটা ধরে বুঝতে আর বাকি নেই, ইচ্ছে করে লেট করেছে বরাবরের মতো। আষাঢ় দৌড়ে দোলনের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। পিছন থেকে একগুচ্ছ দোলন চাপা ফুল বাড়িয়ে দেয় দোলনের দিকে। এর মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির পানিতে দুইজন ভিজে একাকার। দোলন আষাঢ়ের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকায়। আমার আষাঢ় মাস আর এই আষাঢ় মাস দুটোই খুব জ্বালাচ্ছে আমাকে। আষাঢ় হেসে দোলনের হাত ধরে দোলন অভিমানী স্বরে বলে, আমি রেগে আছি তোমার উপর আষাঢ় মাস। হাত সরাও, আমার হাত থেকে হাত সরাও বলছি বলেই দোলন হাতটা ছাড়িয়ে হাঁটা ধরে। আবার পিছন থেকে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে, সেটা লক্ষ্য করে না দোলন। আষাঢ় এমনভাবে গাড়ি আসতে দেখে ভয় চিল্লিয়ে উঠে দোলন বলে। দোলন নন বলে আষাঢ় উঠে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে তার সামনে দোলন শুয়ে আছে। আষাঢ় দোলনের হাতটা ঝাপটে ধরে আছে। কখন যেন দোলনের হাত ধরে আষাঢ় ঘুমিয়ে গেছে, বুঝতে পারেনি।
আশার এতক্ষণ অতীতের স্মৃতি স্বপ্নে দেখেছে, কিন্তু সেই দিনের মতো আজও খুব ভয় পেয়েছে। আষাঢ়ের পুরো শরীর কাঁপছে, গলা শুকিয়ে গেছে। অন্যদিকে রিসেশনে গিয়ে মেঘ জিজ্ঞেস করে বর্তমানে আষাঢ় কোথায় আছে। রিসেশন থেকে জেনে ওই দিকে পা বাড়ায় মেঘ। আষাঢ় দোলনের হাত ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এর মধ্যে কেউ একজন দরজায় নক করে। দরজায় নক করার শব্দে আষাঢ় পিছনে ফিরে তাকায়। একটা নার্স দাঁড়িয়ে আছে। আষাঢ় চোখের ইশারায় জানতে চায় কি। নার্স নিজের হাতের দিকে ইশারায় দেখায় ঔষধ, তারপর নিচু স্বরে বলে, স্যার, পেশেন্টকে ঔষধ দেওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, ভিতরে আসুন, গম্ভীর স্বরে বলে আষাঢ়। নার্স ভিতরে প্রবেশ করে। ওর নাম দোলন হয় দোলন বলবেন, নয়তো ম্যাম ও বলতে পারেন, কিন্তু আর কখনো পেশেন্ট বলবেন না, অন্তত আমার সামনে তো কখনোই না। নার্স আষাঢ়ের কথায় থতমত খেয়ে যায়, মাথা নাড়িয়ে সম্মতি জানায় আর পেশেন্ট বলবে না। তারপর নিজের কাজে মন দেয়। নার্সের মুখস্থ হয়ে গেছে সব, দোলনকে কখন কি ঔষধ দিতে হবে তাই আর আষাঢ়কে জিজ্ঞেস করে না। নার্স যখন ইনজেকশন হাতে তুলে নেয় দোলনকে দেওয়ার জন্য, আষাঢ় খপ করে ইনজেকশনটা কেড়ে নেয় নার্সের হাত থেকে। নার্স ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? কিছু হয়নি, আপনি সরুন, আমি দিচ্ছি। আর হ্যাঁ, ইনজেকশন পুশ করতে হলে সব সময় আমাকে ডাকবেন। এই কাজটা এখন থেকে আমি করব। আপনি যান, আমি সামলে নিচ্ছি বাকিটা। ঠিক আছে স্যার। নার্স চলে যেতে নিয়ে আবার ফিরে তাকিয়ে বলে, স্যার, 10টায় যে সার্জারিটা আছে ওইটার জন্য সব প্রস্তুতি শেষ। আমি এখনই আসছি। আষাঢ় সযত্নে দোলনকে ইনজেকশন দিয়ে বলে, তুমি কিছুক্ষণ থাকো চাপা ফুল, আমি একটু পর আবার আসছি। তারপর দোলনের হাতে নিজের অধর আলতো করে স্পর্শ করে ক্যাবিন থেকে বের হয়ে যায়। আষাঢ় সার্জারি করার জন্য নিজেকে তৈরি করতে নিজের বরাদ্দকৃত ক্যাবিনের দিকে পা বাড়ায়। ক্যাবিনের সামনে আসতেই দেখতে পায় মেঘ আসছে। মেঘকে এই সময় এখানে দেখে আষাঢ় কপাল কোঁচকে ফেলে। মেঘ আষাঢ়কে দেখে হাসি মুখে কিছু বলতে যাবে। আষাঢ় মেঘকে দেখে ও না দেখার ভান করে নিজের শার্টের হাতা গুটাতে গুটাতে ক্যাবিনে ঢুকে যায় বড় বড় কদমে। আষাঢ় ক্যাবিনে ঢুকেই নিজের হাত ঘড়িটা খুলতে থাকে। আষাঢ়ের পিছন পিছন মেঘও প্রবেশ করে। আষাঢ়, তুমি আমাকে দেখেও এভয়েড করে চলে এলে? মেঘ। আষাঢ় মুখটা গম্ভীর করে নিজের চেয়ারে বসতে বসতে বলে, অনুমতি ছাড়া প্রবেশ করতে নেই কোথাও, জানিস না? আর যারা এসব সাধারণ বিষয়গুলোও পালন করতে জানে না তাদের আমি একদম পছন্দ করি না। মেঘ আষাঢ়ের টেবিলে হাত রেখে আষাঢ়ের দিকে ঝুঁকে বলে, কিছু কিছু জায়গায় কোনো অনুমতি নেওয়ার দরকার পড়ে না, অধিকার থাকে সেখানে এন্ট্রি নেওয়ার। সো আমারও অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনি, স্পেশালি তোমার ক্ষেত্রে, বুঝলে? আষাঢ় কিছুটা ভাবুক ভঙ্গিতে বলে, তাও ঠিক, আমার খালাতো বোনন বলে কথা, কিছুটা টেনে বিদ্রূপ স্বরে বলে। আষাঢ়ের মুখে বোন শব্দটা শুনে মেঘ রেগে যায়। অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে নিজের মুখে হাসি এনে বলে, হ্যাঁ, খালাতো বোন যাকে বিয়ে করে নিজের ঘরের বউ করা যায়। কোন পর্যায়ে গিয়ে এই পরিস্থিতি এসেছিল সেটা নিশ্চয়ই তোকে নতুন করে বলতে হবে না। বাদ দে এসব, কি কারণে এসেছিস জিজ্ঞেস করব না। এখন এখান থেকে বিদায় হও। এটা কেমন কথা আষাঢ়? প্রথমবার তোমার হাসপাতালে এসেছি, আমাকে ঘুরে দেখাবে না? এটা তোর ঘোরার জায়গা না, আর তোর জন্য এর থেকে বেটার জায়গা আছে, আমি সাজেস্ট করতে পারি, যাবি? মেঘ খুশি মনে বলে, কোথায়? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? আমি অবশ্যই যাব। একবার শুধু বলো কোথায় নিয়ে যাবে আমায়। আষাঢ় ক্যাবিন থেকে বের হতে হতে বলে, পাবনা মেন্টাল হসপিটাল, রেডি থাক, খুব শীঘ্রই তোকে সেখানে নিয়ে যাব। মেঘ আষাঢ়ের যাওয়ার দিকে তাকিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকে। ক্যাবিনের আশেপাশে তাকিয়ে আষাঢ়ের চেয়ারটা টেনে পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বসে। আষাঢ় এহমাদ, তোমাকে সাথে নিয়ে পাগলাগারদ কেন, যে কোনো জায়গায় যেতে আমি রাজি আছি। কিছু একটা ভেবে উঠে দাঁড়ায় মেঘ, তাকে খোঁজ করতে হবে আষাঢ়ের পাগলামো করার কারণ কি আর তার চাপাফুল। আষাঢ় সার্জারি শেষে নিজের ক্যাবিনে এসে মেঘকে দেখতে পায় না। মেঘকে আর খোঁজার চেষ্টাও করে না, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নিজের চেয়ারে গা এলিয়ে দেয়। আষাঢ় বড্ড ক্লান্ত লাগছে আজ তার।
একেই কাল কান্না করার কারণে মাথা ব্যথা ছিল, তারপর আবার ঘুমোতে পারেনি রাতে। ঠিকমতো খাওয়াও হয়নি কাল থেকে, আজ এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত এক গ্লাস পানিও পান করেনি আশার। চেয়ারে চোখ বন্ধ করে বসতেই ঘুম এসে হানা দেয় চোখের পাতায়। এর মধ্যে দরজায় কেউ নক করে। কামিং চোখ বন্ধ রেখেই বলে, আশার। স্যার, দোলন ম্যামকে একজন দেখতে এসেছে। নার্স আর কিছু বলার আগেই চকিতে চোখ খুলে তাকায় আশার। মুহূর্তের মধ্যে মাথায় আসে মেঘের কথা। মেঘ দোলনের কথা জেনে যায়নি তো আবার? এই মেয়ে যদি আবার ও দোলনের কোনো ক্ষতি করে দেয়, এই মেয়ে একটা সাইকো, যে কোনো কিছু করতে পারে, একে নিয়ে বিশ্বাস নেই। ভাগ্যিস আশার নার্সকে বলে রেখেছিল কেউ আসলে যেন তাকে জানায়। দোলনের কিছু একটা ক্ষতি করে দিবে মেঘ, এরকম কিছু একটা আশার ভাবতে পারছে না। দৌড়ে নিজের ক্যাবিন থেকে বের হয়ে দোলনের ক্যাবিনের দিকে ছুটে এক দৌড়ে দোলনের ক্যাবিনে ঢুকে পড়ে হাঁপাতে হাঁপাতে বলে, মেঘ তু। সামনে তাকিয়ে মেঘের বদলে অন্য কাউকে দেখতে পায় আশার। আশার? আশারের সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আশারের দিকে। আন্টি, চিনতে পারছো তাহলে? যা খুশি হলাম, এটা ভেবে এত বছরেও ভুলে যাওনি। ভুলে যাব কেন আন্টি? তোমরা কি ভুলে যাওয়ার মতো লোক? তাও ঠিক, যাদের সাথে জীবনের সবচেয়ে বড় অন্যায়টা করেছো তাদের কি ভুলে যাওয়া যায়? মহিলাটির কথায় আশার ভ্রু কোঁচকায়। কিসের অন্যায়ের কথা বলছেন উনি? পরক্ষণে মাথায় আসে দোলনকে ফেলে রেখে দেশের বাইরে পড়তে যাওয়ার বিষয়টা নিয়ে হয়তো বলছে। আসলে আন্টি, আমি জানি আমি যা করেছি তা সব ভুল। মা দোলনের ডাক্তার নাকি চেঞ্জ করেছেন 2 দিন আগে, অথচ আমাদের জানানোর প্রয়োজন মনে করল না। এই হাসপাতালে দুলিকে আর রাখবো না, আজই নিয়ে যাব এখান থেকে। কথাগুলো বলতে বলতে একটা ছেলে চোখ মুখ লাল করে রাগে ফুঁসতে ফুঁসতে রুমে ঢুকে যেন তার রাগটা আরো কয়েক গুণ বেড়ে যায় আশারকে দেখে। কোনো কিছু না বলে এলোপাতাড়ি কি লঘুশি লাগিয়ে দিতে থাকে আশারের পেটে, নাকে, মুখে। হুট করে আক্রমণের জন্য আশার মোটেও প্রস্তুত ছিল না। সুমন, থামো থামো বলছি, কি করছিস তুই? তুমি আজ আমাকে থামতে বলবে না মা, আমি থামবো না। আজ মেরেই ফেলবো ওকে আমি। আশার চাইলেই ছেলেটাকে এর দ্বিগুণ আঘাত করতে পারবে, কারণ আশারের তুলনায় ছেলেটা কিছুই না। তবুও পাল্টা আক্রমণ না করে ছেলেটার হাত ছাড়িয়ে বলে, সুরিমন, আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলি। সুমন হাত ছাড়িয়ে আশারের নাকে ঘুষি লাগিয়ে বলে, তোর সাথে কিসের ঠান্ডা মাথায় কথা? আশার নাকে হাত দিয়ে দেখে নাক থেকে গলগলিয়ে রক্ত ঝরছে। আশার দাঁতে দাঁত চেপে বলে, এর ডাবল দিতে পারি আমি চাইলে, কিন্তু দিচ্ছি না কেন জানো? তুমি দোলনের খালাতো ভাই, তাই বেঁচে গেলে। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা একটা হসপিটাল আর দোলন অসুস্থ। আমার দোলাকে নিয়ে এত ভাবার দরকার নাই তোর। বেরিয়ে যা ক্যাবিন থেকে, শুধু ক্যাবিন থেকে কেন, এই হাসপাতাল থেকে এই মুহূর্তে বেরিয়ে যা বলছি, নয়তো তোর খবর আছে। আশার সুমনের কথায় হাসে। সুমন, তুই চুপ করে মাথা ঠান্ডা কর, এরকম ভাবে মাথা গরম করিস না বাবা। মা, এই লোককে দেখে কি মাথা ঠিক থাকতে পারে? আশারকে দেখিয়ে বলে সুমন, তুমি আগে এখান থেকে বের করো, তারপর আমি মাথা ঠান্ডা করছি। আশার মুচকি হেসে বলে, আমাকে এখান থেকে বের করে দেওয়ার কোনো রাইট তোমার নেই সুমন, আর না পারবে, বরং আমি চাইলেই তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করতে পারি। মানে? সুমন জানতে চায়। মানে হলো, আমি এই হাসপাতালেরই একজন ডাক্তার, আর তোমার বোনের চিকিৎসার দায়িত্ব এখন আমার কাছে, আর সবচেয়ে বড় একটা কারণ আছে, সেটা আপাতত জানাতে চাচ্ছি না। মা, এসব কি বলছে এই লোক? চিল্লিয়ে বলে সুমন। গলা নামিয়ে কথা বলো, তোমার জন্য আমার দোলনের কোনো ক্ষতি হবে সেটা আমি মেনে নিব না। মা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। সুমনের মা কি বলবে বুঝতে পারছে না। এখন ও মনের কোণে কেন যেন আশারের জন্য মায়া রয়েছে, কিন্তু ছেলেটা তার মা হারা বোনের মেয়েটার সাথে যা করেছে ভাবলেই মনটা বিষিয়ে যায়। তুমি কি বলছো আশার? আমি ঠিকই বলছি আন্টি। আমি এখন থেকে দোলনের চিকিৎসার দায়িত্বে আছি। তোমরা কোনো টেনশন করো না, আমি দোলনকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলব। আমার দোলন আবার আগের মতো হয়ে যাবে। দোলনের খালা বলে এত কিছুর পরেও তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো?
তোমাকে বিশ্বাস করার মুখ তো রাখলে না। আশার বুঝতে পারছে না সে কি এমন করেছে যার জন্য সুমন এমন করছে। আর আন্টিই বা কেন তাকে বিশ্বাস করতে পারছে না? সে এমন কিছু তো করেনি। কি কারণে দোলনের পরিবার এমন বদলে গেল? কেনই বা আজ তার দোলনের এমন অবস্থা? সে কিছু কেন জানে না? তার অজানা অনেক কিছু আছে। আষাঢ়ের অনুপস্থিতিতে যে ভয়াবহ কিছু ঘটে গেছে সেটা সে আন্দাজ করতে পারছে, কিন্তু সেটা কি আষাঢ়কে তা জানতেই হবে। আষাঢ়ের সব প্রশ্নের উত্তর সুমন আর তার মায়ের কাছেই আছে। তাদের থেকেই সব জানতে হবে কি কারণে আজ তার দোলন এভাবে মরার মতো পড়ে আছে। মা, তুমি সব গোছগাছ করো, আমি দোলার ট্রান্সফারের ব্যবস্থা করছি, এইখানে আর রাখবো না ওকে। আশেপাশে সব খুনিরা ঘুরঘুর করছে। আবারও ভালো মানুষের মুখোশ পরে দোলার যতটুকু প্রাণ অবশিষ্ট আছে ওইটুকুও কেড়ে নিবে। সুমন বলেই আশার হাত উঠিয়ে চড় দিতে গিয়ে নিজেকে সামলে নেয়। এখন রাগলে চলবে না, আগে সবকিছু জানতে হবে। সুমনের মায়ের কাছে গিয়ে আশার বলে, আন্টি, আমার তোমার সাথে কথা আছে। প্লিজ চলো কোথাও বসে কথা বলি। তোর সাথে আমার মা কোনো কথা বলবে না। কি হলো মা, গোছাও, আজই নিয়ে যাব। বাড়াবাড়ি করো না সুমন। দোলনকে নিয়ে যাওয়ার সাহসও করো না। তুই আমাকে বাধা দেওয়ার কে? কোন অধিকারেই বা বাধা দিবি নিয়ে যেতে? আমি কে সেটা তুমি ভালো করেই জানো। আর অধিকারের কথা বলছো? আমার থেকে বেশি অধিকার কারো নেই দোলার উপর, কারণ আমি দোলার। কিছু বলতে গিয়ে থেমে যায় আশার। কি বলতে যাচ্ছিল সে? খুব কৌশলে কথা ঘুরিয়ে নেয় আশার। সুমনের মাকে অনেক করে অনুরোধ করতে থাকে একটা জায়গায় বসে কথা বলার জন্য। অনেক রহস্য লুকিয়ে আছে, সব খোলাসা হওয়া দরকার। সুমন রাজি না হলেও সুমনের মা কয়েকবার বলার পরই রাজি হয়ে যায়। আশারকে সুমনের মা খুব পছন্দ করত। খুব মিষ্টি একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে। এমনিতেও দোলনের খালার মনটা খুব নরম, তাই বেশি রিকোয়েস্ট করতে হয়নি। সুমন কথা বলতে রাজি না আষাঢ়ের সাথে। নিজের মায়ের সাথে রাগ করে সুমন বাড়িতে চলে যায়। যাওয়ার আগে বলে যায় দোলাকে সে এখান থেকে নিয়েই ছাড়বে। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে দোলনের খালা ও আষাঢ়। আশার আগ্রহ নিয়ে বসে আছে দোলনের খালার দিকে শোনার জন্য সবকিছু। দোলনের খালা সবকিছু বলতে থাকে একে একে। অতীত সময়টা ছিল আষাঢ় মাস, টানা 10 দিন ধরে একাধারে বৃষ্টি হচ্ছে। ভার্সিটির বারান্দায় একদল ছেলে বসে আড্ডা দিচ্ছে। তাদের গল্প করার মেইন টপিক হচ্ছে এই বৃষ্টিময় আষাঢ় মাস। একজন বলছে, দোস্ত, জানি সেই বৃষ্টির মধ্যে ভার্সিটিতে আসতে একদম মন চায় না। এই সময়টা হচ্ছে খিচুড়ি খেয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো, আর নয়তো লুডো খেলতে খেলতে বাদাম খাওয়া। আরেকজন বলছে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বৃষ্টির মধ্যে কাউকে আছাড় খেতে দেখা। উফ দোস্ত, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। অন্যজন, ওটার কথা বল, বৃষ্টির শেষে কাউকে গাছের নিচে ডেকে নিয়ে গাছে ঝাঁকি দিয়ে ভিজিয়ে দেওয়া। আরেকজন কিছু বলতে নিবে তার আগেই তাকে সবাই থামিয়ে দিয়ে বলে, প্লিজ দোস্ত, তুই কিছু বলিস না। তোর অশ্লীল কথা শুনে আমরা আমাদের কান খারাপ করতে চাই না এই বৃষ্টিমুখর দিনে। একদল ছেলেগুলোর মধ্যে আশার নীরব হয়ে বসে আছে। তার দৃষ্টি বৃষ্টির পানি পড়ে মাঠের মধ্যে ঘাসগুলো ভিজতে থাকায়। হুট করেই আশার বলে, এই চল ফুটবল ম্যাচ হয়ে যাক। আষাঢ়ের কথায় সকলেই হৈ হৈ করে উঠে। তারা এক পায়ে রাজি ফুটবল খেলতে। জুনিয়র সিনিয়র খেলা হবে। আজ তারা ক্লাস করবে না। সব আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে মাঠে নেমে যায়। এর মধ্যে 2 জন মেয়ে গেট দিয়ে প্রবেশ করে। ছাতা দিয়ে আসলেও মাথা ছাড়া পুরো শরীরই ভিজে একাকার। বৃষ্টি, মনটা ভরে যায় বৃষ্টির পানির ছোঁয়া লাগলে শরীরে। মনটা ধুয়ে মুছে ফ্রেশ করে দিয়ে যায় বৃষ্টি এসে। এজন্য এই আষাঢ় মাস আমার এত প্রিয়, বুঝলি আয়েশা? দোলন, নিজের দিকে তাকা, সব ভিজে চিটচিটে, আর রাস্তাঘাটের অবস্থা দেখিস না? কাদায় কি বিচ্ছিরি অবস্থা। এখানে সেখানে পানি জমে থাকে। ছাতা ছাড়া একদমই বের হওয়া যায় না। আর আছাড় খেয়ে পড়লে তো কোনো কথাই নেই, কেল্লাফতে হয়ে যাবে। যত যাই হোক, তুই ভুলেও বৃষ্টিমুখর দিন নিয়ে মজা করবি না। দোলন: হ্যাঁ, বৃষ্টিবিলাসী আমাদের দোলন সাহেবা।
আমার কাছে একটা কারণেই শুধু এই মাসটা প্রিয়, তা হলো দোলন চাপা ফুলের জন্য, আর নয়তো। খবরদার আয়েশা, তুই ভুলেও বলবি না। সামনে তাকিয়ে দেখে একটা বল দোলনের দিকেই ঝড়ের বেগে এগিয়ে আসছে। দুই বান্ধবী বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। আশার বলে লাথি মারতেই দোলনদের দিকে বল ছুটে যায়। দোলন আয়েশাকে বলতে চেয়েছিল ভুলেও বলবি না, আই হেইট আষাঢ় মাস, কিন্তু নিজের দিকে বল এগিয়ে আসতে দেখে জোরে চিল্লিয়ে বলে উঠে, আই হেইট আষাঢ় মাস। আর বলা হয় না, আই হেইট আষাঢ়। নিজের দিকে ফুটবলকে এভাবে ছুটে আসতে দেখে ভয় উত্তেজনায় আয়েশাকে বলতে পারল না, তুই কিন্তু বলবি না, আই হেইট আষাঢ় মাস। আশার দৌড়ে এসে বল আটকায়, নয়তো মেয়েটার মুখে গিয়ে লাগত। বল হাতে তুলে নিয়ে চলে যেতে নেয় আশার, কিন্তু মাথায় আসে মেয়েটা একটু আগে আই হেইট আষাঢ় বলেছে। বল হাতে নিয়েই আশার মেয়ে দুটোর দিকে এগিয়ে যায়। আশারকে এগিয়ে আসতে দেখে আয়েশা ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। দোলন আশারের হাতে থাকা বলটার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলটার গুষ্টি উদ্ধার করছে সে। কত বড় সাহস বলের, তাকে ভয় দেখিয়েছে। যদি ছেলেটা বল না আটকাতো তখন কি হতো? সোজা এসে মুখে লাগতো আর মুখের মানচিত্র পাল্টে যেত। দোলন চিন্তা করে মুখে বলটা লাগার পর তখন তাকে কেমন দেখা যেত। ভাবতেই না বলে চিল্লিয়ে উঠে। আশার দোলনের কাণ্ডে থতমত খেয়ে যায়। আয়েশা দোলনের হাত ধরে টেনে বলে, দোস্ত কি না, এই মেয়ে সমস্যা কি তোমার? আশার, আমার আমার আবার কি সমস্যা? সেটাই তো জানতে চাচ্ছি, সমস্যা কি তোমার? যখন দেখলে বল তেড়ে আসছে তোমার দিকে তখন থামবার মতো না দাঁড়িয়ে সরে গেলেই পারতে। মানে? কোনো মানে জানতে চাইনি তোমার কাছে। ভাবতে পারছো বলটা লাগলে কি অবস্থা হতো তোমার? সেটাই তো ভাবছিলাম এতক্ষণ ধরে। আশার দোলনের দিকে একবার তাকিয়ে বলে, শরীরে তো হাড্ডি ছাড়া কিছু নেই। হাসপাতালে এতক্ষণে দৌড়াদৌড়ি করা লাগতো। শুকনা পাট কাঠি। আমার শরীর নিয়ে কিছু বলবেন না। অনেক কষ্টে পছন্দের খাবার ত্যাগ করে ডায়েট করে তারপর এমন হয়েছি, আপনি কি বুঝবেন? দোলনের কথায় আশারের হাসি পায়। আশার ঠোঁট টিপে হেসে বলে, হোয়াট এভার, বুঝতেও চাই না। আশার মাঠের দিকে বল ছুড়ে দিয়ে বলে, তুমি সবার সামনে আই হেইট আশার বলেছ, তোমার সাহসের তারিফ না করে পারছি না। না না, ওটা মিস্টেক, আই হেইট আশার হবে না, ওটা হবে আই লাভ আশার। দোলনকে আর কিছু বলতে না দিয়ে আয়েশা টানতে টানতে ওখান থেকে চলে যায়। আশার ওখানেই দাঁড়িয়ে দোলনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কানে বাজছে, আই হেইট আশার, আই লাভ আশার। দোলন আর আয়েশা চলে গেছে সেই কখন, আশার এখনো ওই দিকেই তাকিয়ে আছে। আশারের হুঁশ আসে তার বন্ধুর ডাকে। কিরে আশার, আয়, বৃষ্টি থেমে গেলে মজা লাগবে না খেলতে? এখনো মজা লাগছে না? তোরা খেল, আমি আর খেলবো না, আমার একটা কাজ আছে। আমি গেলাম, পরে দেখা হবে। কথাগুলো বলেই আশার সেখান থেকে চলে যায়। হুট করে আশারের কি হলো কেউই বুঝল না। নিজেই খেলার কথা বলে নিজেই চলে গেল। ক্লাসরুমে বসে আছে দোলন আর আয়েশা। আয়েশা মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছে। সেই কখন থেকে দোলন আয়েশাকে ডাকছে তার নোট খাতাটা দিতে, কিন্তু মেয়েটা কি ভাবছে কে জানে। কোনো সারা শব্দ নেই আয়েশার। দোলন আরো কয়েকবার ডাকে, কিন্তু মেয়েটা কি ধ্যান করছে কে জানে। দোলন আয়েশাকে ধাক্কা দিতেই আয়েশা বলে, দোস্ত, ওটা কি মানুষ ছিল? কোনটা? দোলন, একটু আগে নিচে যাকে দেখে আসলাম। আয়েশা। দোলন ভ্রু কোচকে আয়েশার দিকে তাকিয়ে দেখে মেয়েটা কেমন ঘোরের মধ্যে ডুবে আছে। না রে দোস্ত, ওটা মানুষ না, ওটা একটা জিন ছিল। আমিও তাই ভাবছি বুঝলি, নয়তো একটা মানুষ ওমন হ্যান্ডুকি করে হয়। হ্যান্ডুকি? দোলন জানতে চায়। আরে এটা জানিস না? হ্যান্ডসাম গাধি। ওহ আচ্ছা। তারপর নিজের হাতের খাতা দিয়ে আয়েশার মাথায় বাড়ি মেরে বলে, স্যার আসবে এক্ষুনি, ক্লাসে মন দে, লুচি পরোটা কাহিকা। ক্লাস শেষে ছুটির পরে দোলন আর আয়েশার সাথে নতুন একটা মেয়ের আলাপ হয়। মেয়েটা ট্রান্সফার হয়ে এখানে এসেছে। মেয়েটা খুবই মিশুক টাইপ। কিছু মুহূর্তের মধ্যেই আয়েশা আর দোলনের সাথে বেশ ভাব জমে গেছে।
কি সুন্দর ভাব জমিয়েছে, দেখে মনে হবে কত বছরের চেনা জানা। তবে মেয়েটা একটু বেশি কথা বলে। মেয়েটার সম্পর্কে অলরেডি অর্ধেক কিছু জেনে গেছে আয়েশা আর দোলন। মেয়েটা নাকি বাবা মায়ের একমাত্র মেয়ে। আয়েশাকে জিজ্ঞেস করে ওদের পরিবারে কে কে আছে। আয়েশা জানায় বাবা মা আর ছোট একটা ভাই। দোলনকে জিজ্ঞেস করতেই দোলন অন্য মনস্ক হয়ে বলে আমার কেউ নেই, আমি একা। মানে? দোলন হেসে বলে আসলে আমিও বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। একটা দুর্ঘটনায় বাবা মা আমাকে একা করে চলে গেছে। ও সো সেড। সেডের কি আছে? এখন আমার মায়ের মতো একটা খালা আছে আর একটা ভাই আছে। ওরাই আমার সবকিছু, এখন ওদের নিয়েই এখন আমার জীবন। আমি খুব দুঃখিত দোলন বলেই মেয়েটা মন খারাপ করে। আয়েশা বলে দুঃখের কিছু নাই, আমরা এখন গেলাম, তোমার সাথে পরে কথা হবে। এই দোলন চল বলেই আয়েশা দোলনের হাত ধরে সেখান থেকে চলে যায়। দোলনের মনটা হুট করেই কালো মেঘে ছেয়ে যায়। বাবা মায়ের কথা খুব করে মনে পড়ছে তার। কতই না রঙিন ছিল দিনগুলো বাবা মা যখন বেঁচে ছিল। দোলন ভাবতে ভাবতে রাস্তার পাশ দিয়ে হাঁটে। আয়েশা চলে গেছে তার বাড়িতে। দোলন বাড়ির আগে আয়েশার বাড়ি, তাই এখন দোলন একাই আছে। হুট করেই দোলন মনে পড়ল খালামণির জন্য ঔষধ নিতে হবে। দোলনরা যেখানে থাকে সেখানে ফার্মেসি থাকলেও দোলনের খালামণির জন্য যে ঔষধ লাগে ওইগুলা পাওয়া যায় না। দোলনদের বাড়িতে যাওয়ার সময় যে মোড়টা পড়ে সেখান থেকেই সব সময় ঔষধ নেয়। আজও দোলন গিয়ে ঔষধ নিয়ে নেয়। এক হাতে ঔষধ আরেক হাতে ছাতা, ব্যাগ পিছনে ঝুলানো। দোলন আস্তে ধীরে হাঁটতে থাকে। রাস্তা পিচ্ছিল হয়ে আছে বৃষ্টিতে। একটু বেখালি হলেই ধপাস করে পড়ে যাবে। রাস্তায় এত এত মানুষের সামনে পড়ে গেলে মান সম্মান আর থাকবে না, তাই খুব সাবধানে পা ফেলছে। কথায় আছে না, আমরা যেইটা ভয় পাই ওইটাই হয় আমাদের সাথে। দোলন আস্তে করে হাঁটতে গিয়ে হুট করে ছোট্ট একটা গর্তে পা পড়ে যায়। দোলন ওইখানেই পড়ে যায়। পুরো শরীর কাদায় মাখামাখি। হাতের ঔষধ কাদায় মাখামাখি, ছাতাটাও ভেঙে গেছে। অনেকেই দোলনের দিকে তাকিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ যেতে যেতে দোলনকে পড়ে যেতে দেখে হাসছে। দোলন এসব দেখে কান্না করে দেয়। খুব লজ্জা লাগছে তার, এত সাবধান হয়েও লাভ হলো না। দোলন এখনো নিচেই বসে আছে। কয়েকজন দাঁড়িয়ে দোলনের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে একজন বলে কাউকে সাহায্য না করলে তামসা দেখার কোনো দরকার নাই। যে যার কাজে যান, এখানে কোনো সার্কাস চলছে না। এমন গম্ভীর কণ্ঠে কথায় সকলেই চলে যায়। দেখি উঠে আসুন, আমার হাত ধরে। দোলন কোনো উপায় না পেয়ে হাত ধরে উঠে দাঁড়ায়। এখনো দেখেনি দোলনকে সাহায্য করার ব্যক্তিটা কে। বৃষ্টিতে পড়ে যাওয়া ইট নর্মাল, তাই বলে এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাঁদবেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছিল আর হাসছিল তাদের তো পারতেন কাদা দিয়ে ভূত বানিয়ে দিতে। দোলন এবার মুখের দিকে তাকিয়ে দেখে সেই ছেলেটা অবাক হয়ে বলে